তো এইবার আমরা দেখবো হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এই চ্যাপ্টারের সিকিউ গুলা দেখো, প্রিভিয়াস ইয়ারের যতগুলা সিকিউ আছে, সিকিউ গুলা দেখলেই দেখবা যে খ নাম্বার অথবা গ নাম্বার, মোস্ট অফ দ্য কেসেসে গ নাম্বারে এই একটা টপিক থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। তো প্রথম কথা হচ্ছে যে ভাই, আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? ধরেন আপনার কাছে যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশটাকে কয়েকটা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করতে হবে। যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে কয়েকটা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করতে হবে। লেটস এক্সাম্পল হিসেবে আমরা একটা কাজ করতে পারি। ধরেন আমরা এরকম কোনো একটা ভগ্নাংশ নিলাম, যে কত নিব বলেন তো, ইচ্ছা মতো যে কোনো একটা ভগ্নাংশ নিলাম, সাপোজ 4/5। এই যে 4/5 ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে চাইলেই কিন্তু আপনি এরকম ভাবে লিখতে পারেন। এই ভগ্নাংশটাকে চাইলেই আপনি এরকম ভাবে লিখতে পারেন যে ভাই, এটারে আমি লিখলাম হচ্ছে 4 বানাইতে হবে তো উপরে, এটাকে ধরেন যে 5 আলাদা করে দিলাম, 5 আলাদা করে লিখলাম হচ্ছে উপরে 2+2, অথবা হচ্ছে 1+3ও লিখতে পারতাম। 1+3 লিখি, 1+3। দেখেন তো ভাইয়া, একটা ভগ্নাংশ ছিল আমার কাছে 4/5। 4/5 কে আমি আলাদা আলাদা ভাবে দুইটা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করছি। চাইলে এখানে তিনটা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করা যেত, কেসের উপরে ডিপেন্ড করে আর কি, কেসের উপরে ডিপেন্ড করে। তো এই যে একটা ভগ্নাংশ বা একটা ফ্র্যাকশন ছিল হচ্ছে আপনার কাছে একটা, এইটাকে দুইটা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করছেন। এই যে আলাদা আলাদা দুইটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে আংশিক ভগ্নাংশ। বা পার্শিয়াল ফ্র্যাকশন। অ্যান্ড এদের প্রত্যেককে বলা হয় হচ্ছে মূল ভগ্নাংশের, মূল যে ভগ্নাংশটা দেওয়া ছিল সেইটার আংশিক ভগ্নাংশ। অংশ হিসেবে প্রকাশ করা। তো আংশিক ভগ্নাংশের কনসেপ্ট আমরা বুঝে ফেলাইছি। যদি ভাই আমাদের কাছে এরকম একটা বীজগাণিতিক সংখ্যা দেওয়া থাকতো, তাহলে তো আংশিক ভগ্নাংশ আমি এমনিই বের করতে পারি, ঠিক আছে, ম্যানুয়ালি ক্যালকুলেট করে আমি আংশিক ভগ্নাংশ বের করতে পারি। বাট সমস্যাটা হয়ে যায়, যেহেতু আমার কাছে এরকম কোনো ভগ্নাংশ দেওয়া থাকে না, আমার কাছে দেওয়া থাকে হচ্ছে একটা বীজগাণিতিক ভগ্নাংশ। সেই বীজগাণিতিক ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে বলে। তো এই কেসটা আমরা কেমনে কি করব দেখেন। টোটাল এখানে আমরা 5টা কেস আলাদা আলাদা করে নিছি। এই 5টা কেসে হচ্ছে আমরা এই আংশিক ভগ্নাংশগুলোকে সলভ করব। 5টা কেস আলাদা আলাদা করে নিছি, আংশিক ভগ্নাংশগুলোকে সলভ করব। তো প্রথমে আমরা আসেন সহজ কেসটা দিয়ে শুরু করি। কেস 1 হচ্ছে এই টাইপের কোন একটা ভগ্নাংশ দেওয়া আছে, যেটারে আমরা বলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকারের, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত কাকে বলে ভাইয়া? যদি উপরের পাওয়ার কম, নিচের পাওয়ার বেশি থাকে, তাহলে সেই ভগ্নাংশগুলোকে আমরা বলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। উপরের পাওয়ার কম, নিচের পাওয়ার বেশি, এই টাইপের ভগ্নাংশগুলোকে বলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেস 1 এর ক্ষেত্রে যেটা হইতে হবে, ভগ্নাংশটাকে প্রথমেই প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। প্রকৃত ভগ্নাংশ যদি না হয়, তাহলে কিন্তু ভাই আপনি এই কেস অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। এই কেস অ্যাপ্লাই করার জন্য ভগ্নাংশটাকে অবশ্যই কি ভগ্নাংশ হইতে হবে? প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। তো আমরা দেখা বুঝতেছি যে যেই ভগ্নাংশটা আমার কাছে দেওয়া আছে, সেই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেমনে বুঝতেছেন ভাই? আপনি না হয় অনেকদিন ধরে করাইতেছেন, আমরা দেখা কেমনে বুঝবো যে এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ? সহজ হিসাব, নিচে দেখেন তো ভাইয়া, 3টা রাশি গুণ আকারে আছে না, মানে 3টা রাশি উৎপাদক আকারে আছে। 3টা রাশি যদি উৎপাদক আকারে থাকে, তাইলে এবার একটু চিন্তা করে বলেন তো, এই 3টারে যদি গুণ করতাম, 3টারে গুণ করলে নিচে কি এক্স কিউবের একটা রাশি পাওয়া যাইতো না? নিচে এক্স কিউবের একটা রাশি পাওয়া যাইতো। নিচে এক্স এর পাওয়ার 3, উপরের এক্স এর পাওয়ার 2, তার মানে উপরে পাওয়ার কম, নিচে পাওয়ার বেশি। উপরে পাওয়ার কম, নিচে পাওয়ার বেশি। এই কেসে থাকলে এই ভগ্নাংশটার আমরা কি ভগ্নাংশ বলতে পারবো? প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ আছে হরে, মানে হচ্ছে নিচে আর কি, নিচে এক্স এর 1 ঘাত বিশিষ্ট। এই কথাটা ইম্পর্টেন্ট, এক্স এর 1 ঘাত বিশিষ্ট, এক্স এর পাওয়ার 1 হইতে হবে, 1 ঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। দ্য ডিনোমিনেটর কন্টেইনস ফ্যাক্টরস দ্যাট আর লিনিয়ার ইন এক্স। এক্স এর 1 ঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান থাকবে।
কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি, নো ফ্যাক্টর ইজ রিপিটেড। কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটা যাবে না। এই যে দেখেন x-1 একটাই আছে, x-2 একটাই আছে, x-3 একটাই আছে, রিপিটেশন হয় নাই। x-1 এর হোল স্কোয়ার আসে নাই, x-2 এর হোল স্কোয়ার আসে নাই বা হোল কিউব আসে নাই, কোনো রিপিটেটিং ফ্যাক্টর নাই, কোনো ফ্যাক্টরের রিপিটেশন নাই। এই কেসে যদি থাকে, মানে এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাইলে আমরা বলবো যে এই ভগ্নাংশটাকে কেস 1 এর হিসাবে উৎপাদকে মানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে। তো আসেন, ধরেন যে এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমেই যেই কাজটা করব, ধরি এই যে যেই উৎপাদকটা দেওয়া আছে, যেই ভগ্নাংশটা দেওয়া আছে, উৎপাদক বলে ফেলাইতেছি, যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশটা আগে লিখবো x-1, x-2, x-3, উপরে আছে ভাইয়া x² + 1। ইকুইভ্যালেন্ট সাইন দিব, ইকুইভ্যালেন্ট সাইন দিব, সমতুল্য চিহ্ন, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সাইন দিব। ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে লিখবো নিচে উৎপাদক আছে কয়টা ভাইয়া? তিনটা। নিচে উৎপাদক আছে কয়টা? তিনটা। নিচে যদি চারটা উৎপাদক থাকতো কেস 1 এর ক্ষেত্রে, তাহলে আমরা চারটা দাগ দিয়ে ফেলাইতাম। চারটা উৎপাদক থাকলে দিতাম হচ্ছে চারটা দাগ। যেহেতু তিনটা উৎপাদক আছে, তিনটা দাগ দিব। প্রথম দাগের উপরে লিখবো এ, নিচে লিখবো প্রথম উৎপাদক, প্লাস উপরে লিখবো বি, নিচে লিখবো দ্বিতীয় উৎপাদক, প্লাস উপরে লিখবো সি, নিচে লিখবো তৃতীয় উৎপাদক। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওভারঅল ঘটনা। হ্যাঁ, সবগুলা কেসেই আমরা হচ্ছে সেম কাজ করব, মানে উৎপাদক যতগুলো আছে ততগুলা দাগ দিয়ে ফেলাবো। ঠিক আছে, ভালো কথা। এবার যেই কাজটা করবেন সেটা হচ্ছে নিচেরটার হর দিয়ে ওই পাশের প্রত্যেকটা টার্মকে গুণ করবেন। মানে এই পাশে x² + 1, এটা ঠিকঠাক মতো রয়ে গেল। একটু ঠান্ডা মাথায় দেখেন তো ভাই, পরের লাইন থেকে আপনি ইকুয়াল চিহ্ন দিতে পারবেন। ঠিক আছে, প্রথম লাইনে ইকুইভ্যালেন্ট সাইন দিব, পরের লাইন থেকে আমি ইকুয়াল চিহ্ন দিতে পারবো। একটু ঠান্ডা মাথায় দেখেন, এই পুরা টার্মটা যা যদি প্রথম ভগ্নাংশের সাথে গুণ হয়, পুরা টার্মটা যা প্রথম ভগ্নাংশের সাথে গুণ হইল, তাহলে কি একটা x-1 কাইটা চলে যাবে না? একটা x-1 নিচে আছে, এই টার্ম পুরাটা যায় এটার সাথে গুণ হইতেছে, তাহলে একটা x-1 কাইটা চলে যাবে। আপনার কাছে কি থাকবে? a × x-2 × x-3 প্লাস পরের টার্মের সাথে যায় যদি এই পুরা টার্মটা গুণ হয়, তাহলে আপনার কাছে থাকবে x-1 × x-3। তারপরের টার্মের সাথে যায় যদি গুণ হয়, তাহলে x-3 কাইটা চলে যাবে, থাকবে হচ্ছে x-1 × x-। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাজ, এই হচ্ছে কাজ। এখন এইটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাইখা দেন, এইটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাইখা দেন। টার্গেট হচ্ছে এ, বি আর সি এর মান খুঁজে বের করা। এ, বি আর সি এর মান যদি খুঁজে বের করে ফেলাইতে পারি, তাইলেই কিন্তু ভাই আমি এ, বি আর সি এর মানগুলো যদি বসাই দিই, আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। এ, বি আর সি এর মান খুঁজে বের করা, এটা হচ্ছে আমার টার্গেট। দেখেন তো ভাইয়া, যদি আমি এক্স এর জায়গায় 1 বসাই, এক্স এর জায়গায় 1 বসাই, কেমনে ক্যালকুলেশন করতেছি? খুবই সিম্পল ক্যালকুলেশন, একটু ঠান্ডা মাথায় দেখবেন। দেখেন, x-1 = 0 ধরেন, x-1 = 0 ধরেন, তাহলে x এর ভ্যালু কত পাবেন? 1। x এর ভ্যালু 1 বসাই দিলে আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এই টার্ম পুরাটা 0 হয়ে যাবে, এই টার্ম পুরাটা 0 হয়ে যাবে। কেমনে ভাইয়া? x এর জায়গায় 1 বসান, 1 - 1 মানে কত? 0 না? 0-র সাথে যাই গুণ করেন না কেন, রেজাল্ট কত আসবে? 0। সিমিলারলি এই টার্ম পুরাটাও কি ভাইয়া 0 হয়ে যাবে না? এই টার্ম পুরাটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আসেন লিখি, 1 নং এর উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে x = 1 বসিয়ে, 1 নং এর উভয় পক্ষে x = 1 বসিয়ে, তাহলে বাম পাশটা হয়ে যাবে ভাইয়া 1² + 1 = ডান পাশে থাকবে a × 1 - 2 × 1 - 3। বাকি পুরাটা টার্ম যেহেতু 1 হয়ে যাইতেছে, বাকি দুইটা টার্মই যেহেতু 0 হয়ে যাইতেছে, তো বাকি দুইটা টার্ম আমি আর লিখলাম না। +0 লেখা যেই কথা, না লেখা তো একই কথা। ঠিক আছে, +0 লেখা যেই কথা, না লেখা একই কথা। তাহলে বাম পাশে আপনার কাছে থাকবে কত? বাম পাশে 1 + 1, তার মানে 2। এই পাশে থাকবে কত ভাইয়া? দেখেন, -1 × -2, -1 × -2, তার মানে +2 হয়ে যাবে।
ঠিক আছে, তাইলে এর ভ্যালু আপনার কাছে কত আসতেছে? এর ভ্যালু আসতেছে হচ্ছে 1, এর ভ্যালু আসতেছে হচ্ছে 1, এর মান পেয়ে গেছি 1। ঠিক আছে, সিমিলারলি এবার বাদ বাকি কাজ করেন, বি আর সি এর মান বাই করতে হবে। তাহলে লেখা ফেলান 1 নং এর উভয় পক্ষে x ইকুয়াল টু 2 বসিয়ে, 1 নং এর উভয় পক্ষে x ইকুয়াল টু 2 বসিয়ে, এবার হচ্ছে x এর জায়গায় 2 বসায় দেন, x ইকুয়াল টু 2 বসিয়ে। 2 বসাইলে কি হবে ভাইয়া? 2 বসাইলে 2 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, দেখেন x এর জায়গায় যদি 2 বসান এই টার্ম পুরাটা 0 হয়ে যাইতেছে ভাইয়া, 2 মাইনাস 2 0। এখানেও দেখেন তো এই টার্ম পুরাটা 0 হয়ে যাইতেছে না, 2 মাইনাস 2 0। ঠিক আছে, এমন এমন মানগুলা নিচের উৎপাদকগুলোকে 0 ধরবেন, 0 ধরে x এর যে মান আসে সেই মান নিয়ে বসাই দিবেন। ঠিক আছে, কাজ শেষ। তাহলে যদি আমি x এর জায়গায় 2 বসাই, x এর জায়গায় 2 বসাইলে প্রথম পার্টটুকু 0 হয়ে যাইতেছে। এই পাশে কি থাকবে ভাইয়া? এই পাশে থাকবে হচ্ছে b ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3। তাইলে দেখেন বাম পাশে 2 এর স্কোয়ার করলে 4 আর 1 এ 5 ইকুয়াল টু 2 এর থেকে 1 বাদ গেলে 1 থাকে, 2 এর থেকে 3 বাদ গেলে মাইনাস 1 থাকে, 2 এর থেকে 3 বাদ গেলে মাইনাস 1। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 গুণ করে মাইনাস 1 বানাবে, তার মানে ডান পাশে থাকবে মাইনাস বি। মাইনাস বি এর ভ্যালু যদি 5 হয় তাহলে ভাইয়া বলেন তো বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হবে -5, বি এর ভ্যালু আসবে হচ্ছে -5। বি এর ভ্যালু বের করা শেষ। ঠিক আছে, একেবারে হুবহু সিমিলারলি আপনি x এর জায়গায় 3 বসাই দেন, x এর জায়গায় 3 বসাই দেন। তাহলে লেখেন 1 নং এর উভয় পক্ষে x ইকুয়াল টু 3 বসিয়ে, 1 নং এর উভয় পক্ষে x ইকুয়াল টু 3 বসিয়ে, এবার হচ্ছে x এর জায়গায় কত বসাই দিব? x এর জায়গায় 3। ঠিক আছে, x এর জায়গায় 3 বসাই দিব, x এর জায়গায় 3 বসাই দিব। x এর জায়গায় যদি 3 বসাই দেই তাহলে বাম পাশে কি হবে? বাম পাশে হবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1। ডান পাশে কি হবে দেখেন? ডান পাশে প্রথম টার্ম দ্বিতীয় টার্ম দুইটাই 0 হয়ে যাবে। আপনার কাছে থাকবে হচ্ছে c ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2, 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2। তাইলে এখানে থাকে হচ্ছে 3 এর স্কোয়ার করলে 9 আর 1 এ 10 ইকুয়াল টু 3 এর থেকে 1 বাদ গেলে কত থাকে? 3 এর থেকে 1 বাদ গেলে থাকতেছে হচ্ছে 2, আর এখানে 3 এর থেকে 2 বাদ গেলে থাকতেছে কত? 1। তার মানে এই পাশে থাকবে হচ্ছে 2c। তার মানে সি এর ভ্যালু কত আসবে বলেন তো ভাইয়া? সি এর ভ্যালু আসবে হচ্ছে 5, সি এর ভ্যালু আসবে হচ্ছে 5। ঠিক আছে, তাইলে এ বি আর সি এর ভ্যালু যেহেতু আমার বের করা শেষ, এ বি আর সি এর ভ্যালু যেহেতু আমার বের করা শেষ, আমি এই ভ্যালুগুলা জাস্ট এখানে বসাই দিলেই হবে। তাহলে লেখেন সুতরাং এইটা ইকুয়াল টু, মানে আপনারা ডান সাইডে লিখবেন, আমার ডান সাইডে জায়গা নাই দেখে আমি লিখতেছি না। এটা ইকুয়াল টু এই যে এই পুরাটা খালি এ বি আর সি এর জায়গায় মান বসাই দিব, এ বি আর সি এর জায়গায় খালি মান বসাই দিব। যেমন ধরেন এ এর মান বসাইলাম, বি এর মান বসাইলাম, সি এর মান বসাইলাম। এ মানে কত ভাইয়া? এ মানে হচ্ছে 1, বি মানে কত? -5, সি মানে কত? +5। এখন চাইলে আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু ভাইয়া বি এর ভ্যালু -5 আসছে, তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাস বানায় ফেলাবে, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস বানায় ফেলাবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এটা মাইনাস বানাই দিতে পারেন, শেষ। ঠিক আছে, এই যে আপনি একটা ভগ্নাংশ দেওয়া ছিল, এইটাকে অংশ অংশ করে 3টা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করছেন। একটা ভগ্নাংশকে অংশ অংশ করে 3টা ভগ্নাংশের সমষ্টি হিসেবে প্রকাশ করছেন। এইটাকেই আমরা বলবো হচ্ছে আংশিক ভগ্নাংশ, এটাকেই আমরা বলবো হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। ঠিক আছে, জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, যে মানে খুবই সুন্দরভাবে একটা প্রবলেম সলভ করা হয়েছে। এখন দেখেন ভাই, এই সেম জিনিসটা আমি কিন্তু এক লাইনে করে ফেলাইতে পারি। এই সেম জিনিসটা আমি জাস্ট এক লাইনে অ্যান্সার বের করতে পারি। আসেন আপনাদের একটু শর্টকাটটা বলে দিই, স্লাইডটাকে কপি করে নিই, একটু শর্টকাটটা বলে দিই। এইগুলা সব মুছা ফেলাইলাম, এইগুলা কোনো কিছু আপাতত আমাদের কাজের না। ঠিক আছে, এইগুলা কোনো কিছু আমাদের কাজের না। এইটাকে আংশিক ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, আপনার কাজ যেটা সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে এই যে ভগ্নাংশটা দেওয়া ছিল, এই ভগ্নাংশটা প্রথমে লেখা ইকুয়াল চিহ্ন দিবেন। কেস 1 এর ক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র কেস 1 এর জন্য, সব জায়গায় আবার অ্যাপ্লাই করে দিয়ে আসেন না, শুধুমাত্র কেস 1 এর জন্য এই কথাটা অ্যাপ্লিকেবল। তো আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে ভগ্নাংশ যেটা দেওয়া ছিল সেটা লিখছি ইকুয়াল চিহ্ন দিয়ে। দেখেন ভাইয়া, নিচে কয়টা উৎপাদক আছে? 3টা। নিচে উৎপাদক আছে 3টা, দাগ দিব 3টা।
প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক লিখব, প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক লিখলাম, বাকি দুইটা উৎপাদকের জায়গা ফাঁকা রাখবো। প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক লিখলাম, বাকি দুইটা উৎপাদকের জায়গা ফাঁকা, ঠিক আছে। সিমিলারলি দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদক লিখবো, বাকি দুইটা উৎপাদকের জায়গা ফাঁকা। তৃতীয় দাগের নিচে তৃতীয় উৎপাদক লিখবো, বাকি দুইটা উৎপাদকের জায়গা ফাঁকা, ঠিক আছে। আমি জিনিসটা আবারও রিপিট করতেছি, দেখেন কি করছি। প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক লিখছি প্লাস দিয়ে, দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদক লিখছি প্লাস দিয়ে, তৃতীয় দাগের নিচে তৃতীয় উৎপাদক লিখছি, ঠিক আছে। প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক, বাকি দুই উৎপাদকের জায়গা ফাঁকা, দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদক, বাকি দুইটার জায়গা ফাঁকা, তৃতীয় দাগের নিচে তৃতীয় উৎপাদক, বাকি দুইটার জায়গা ফাঁকা। নিচে যদি 4টা উৎপাদক থাকতো দাগ দিতাম কয়টা? 4টা। প্রসিডিওর সেম। 5টা উৎপাদক থাকলে দাগ দিতাম 5টা, 2টা উৎপাদক থাকলে দাগ দিতাম 2টা, 100টা উৎপাদক থাকলে দাগ দিতাম 100টা। প্রসিডিওর সেম থাকবে। আচ্ছা, এবার চেক করেন প্রথম দাগের নিচে যাকে লিখছেন, প্রথম দাগের নিচে লিখছেন কাকে? x-1 কে। প্রথম দাগের নিচে লিখছেন হচ্ছে x-1। আপনি মনে মনে এইটাকে 0 ধরে নেন, মনে মনে x-1 কে 0 ধরেন, মনে মনে x-1 কে 0 ধরেন। তাইলে x এর ভ্যালু কত পাবেন ভাইয়া? x এর ভ্যালু পাবেন হচ্ছে 1। x-1 কে 0 ধরেন, x এর ভ্যালু পাবেন হচ্ছে 1। x এর ভ্যালু যদি 1 হয়, এই 1 এই একটা জায়গা বাদে, এই যে দেখেন এই একটা জায়গা যেখান থেকে মান বাইর করছেন সেটা বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 1 বসায় দেন। যেখান থেকে মান বের করছেন সেটা বাদে বাদ বাকি সব জায়গায় x এর ভ্যালু 1 বসায় দেন। তাহলে যেটা থেকে মান বের করছি সেটা বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 1 বসান। উপরে তাইলে কত আসবে ভাইয়া? উপরে আসবে হচ্ছে 1 স্কয়ার প্লাস 1। নিচে কত আসবে? নিচে আসবে ভাইয়া 1 মাইনাস 2, নিচে আসবে 1 মাইনাস 3। সিমিলারলি এখানে নিচে লিখছেন কাকে? নিচে লিখছেন হচ্ছে ভাইয়া x-2 কে। মনে মনে এটা ইকুয়াল টু 0 ধরেন। x-2 কে যদি 0 ধরেন তাহলে x এর ভ্যালু কত ভাইয়া? 2। এর তো যে কেউই পারবে, তাই না? এটা একেবারে কানার ভাই অন্ধও পারবে। x-2 ইকুয়াল টু 0 হইলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 2। x এর ভ্যালু 2 এই একটা জায়গা বাদে বাকি সব জায়গায় বসায় দেন। তাহলে উপরে বসবে 2 স্কয়ার প্লাস 1, 2 স্কয়ার প্লাস 1। নিচে কত বসবে? নিচে বসবে ভাইয়া 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3। সিমিলারলি লাস্টেরটাতে নিচে কত লিখছেন? x-3, নিচে লিখছেন হচ্ছে x-3। মনে মনে এটা ইকুয়াল টু 0 ধরেন, তাহলে x এর ভ্যালু কত? 3। x এর ভ্যালু 3 বাকি সব জায়গায় বসায় দেন। x এর ভ্যালু 3 বসাই দিলে 3 স্কয়ার প্লাস 1, নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2। ক্যালকুলেশন করেন, আপনার কাজ হয়ে গেছে। এইটুকু মুছে ফেলাইলাম, এইটুকু কোনো কাজের না, আপনার কাজ শেষ। আপনার অ্যান্সার কত আসবে দেখেন। উপরে 1 স্কয়ার প্লাস 1 করলে 2 আসে, 1 স্কয়ার প্লাস 1 করলে আসতেছে হচ্ছে 2। নিচে 1 মাইনাস 2 করলে কত আসবে ভাই? -1। নিচে 1 মাইনাস 2 করলে -1, 1 মাইনাস 3 করলে কত? 1 মাইনাস 3 করলে হচ্ছে -2। তাহলে -1 আর -2 গুণ করলে +2 হয়ে যাবে, আর সাথে একটা x-1 প্লাস। পরেরটা কি হবে ভাইয়া বলেন তো? পরেরটা তো চোখেই দেখা যাইতেছে, তাই না? ক্যালকুলেশন কি হবে বলেন? 2 এর স্কয়ার করলে 4 আর 1 এ 5। নিচে 2 মাইনাস 1 করলে 1, 2 মাইনাস 3 করলে -1। তাহলে -1 ইন্টু x-2 প্লাস। তারপরেরটার ক্যালকুলেশন করলে কি আসে দেখেন। তারপরেরটার ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 3 স্কয়ার প্লাস 1, তার মানে হবে হচ্ছে 10। নিচে 3 মাইনাস 1 করলে কত হয়? 3 মাইনাস 1 করলে 2, 3 মাইনাস 2 করলে 1, তার মানে নিচে থাকবে 2 ইন্টু x-3। শেষ। এইবার আপনি খালি কাটাকাটি করেন। এবার যে কাটাকাটি করা যায় সেই কাটাকাটিটা করেন। এবার খালি কাটাকাটিটা করেন। দেখেন 2 এর সাথে 2 ক্যান্সেল, এখানে +1 -1 এইটুকু ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটুকু ক্যান্সেল আউট, এখানে কাটাকাটি যাবে, ঠিক আছে। তাইলে জিনিসটা দেখতে এরকম হবে 1 ডিভাইডেড বাই এত, 5 ডিভাইডেড বাই এত। এই যে দেখেন, এর আগে পুরা পেজ ধরে আপনি যেই ক্যালকুলেশন করছেন, এখানে কিন্তু জাস্ট ভাই 3 লাইনে আপনি সেম ক্যালকুলেশন করছেন, জাস্ট 3 লাইনে কিন্তু আংশিক ভগ্নাংশ প্রকাশ করা শেষ, ঠিক আছে। পরীক্ষায় যখন এমসিকিউতে আসে প্লাস এইচএসসিতে যদি আপনাদের সাথে আমার দেখা হয়, এইচএসসিতে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস নামে একটা টপিক আছে, যেখানে এরকম আংশিক ভগ্নাংশ করার পরে তারপরে আমার ইন্টিগ্রেশন করা লাগে। সেইখানে যায় কিন্তু আমি এই ট্রিকগুলা শিখাবো না, সেইখানে যায় আমি কিন্তু ডিরেক্ট বলবো যে 9-10 আপনি এই জিনিস পড়ে আসছেন, ঠিক আছে। ডিরেক্ট বলবো যে 9-10 এই জিনিস পড়ে আসছেন।
ওকে, এবার দেখেন তো ভাইয়া, এই যে কেস 1 এর আরো দুইটা এক্সাম্পল আমরা আপনার জন্য লেখা রাখছি, এই দুইটা এক্সাম্পল নিজেরা করতে পারবেন কিনা? এই দুইটা এক্সাম্পলও নিজেরা করতে পারবো। দেখেন, প্রথম এক্সাম্পলটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি একটু বলে দিই। প্রথম এক্সাম্পলটাতে ঝামেলা যেটা, সেটা হচ্ছে ভাইয়া দেখেন, আমার এইখানে নিচে উৎপাদকে বিশ্লেষণ করা নাই। নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, নিচেরটাকে খালি উৎপাদকে বিশ্লেষণ করব। নিচেরটা উৎপাদকে বিশ্লেষণ করা নাই, একটা রাশি দেওয়া আছে। আপনার সবসময় টার্গেট থাকবে নিচে, মানে হরে যদি উৎপাদক না থাকে, মানে উৎপাদক আকারে প্রকাশ না করা থাকে, একটা রাশি দেওয়া থাকে, নিচের হরটাকে সবসময় উৎপাদক আকারে প্রকাশ করে নিতে হবে। নিচের হরটাকে সবসময় উৎপাদক আকারে প্রকাশ করে নিতে হবে, এটা সবসময় আপনার টার্গেট। হর যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, তাহলে অবশ্যই হরটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নিব। হরটাকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নিব, ঠিক আছে? আচ্ছা, তো এইটা নিজেরা করে নিয়েন। এবার দেখেন, এখান থেকে সিমিলার একটা প্রবলেম আপনার এমসিকিউতে আসছিল। আমরা আর এটার পাশে সালটা লিখি নেই, আমরা হচ্ছে জাস্ট সিমিলার একটা প্রবলেম এমসিকিউ এর জন্য সলভ করব। তো দেখেন, এই প্রবলেমটাকে এমসিকিউতে সলভ করব কিভাবে, সেই জিনিসটা একটু দেখে নিই। দেখেন, যদি এত ইকুয়াল টু এত হয়, এই টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে, যদি এত ইকুয়াল টু এত হয় তবে a, b ইকুয়াল টু কত। আচ্ছা, ভালো কথা। তাইলে ভাই আসেন আমরা হচ্ছে এই টাইপের প্রবলেমগুলোকে কেমনে সলভ করি। দেখেন, প্রথমে আগে হচ্ছে লেখা ফেলান 5x - 7, 5x - 7, নিচে আছে হচ্ছে x - 1 ইন্টু x - 2। ঠিক আছে, এমসিকিউ আসলে আপনার কোনো টেনশনই নেই, তো নিচে যেহেতু ভাইয়া দুইটা উৎপাদক, তাহলে দাগ দিব কয়টা? নিচে দুইটা উৎপাদক দেখে দাগ দিব হচ্ছে দুইটা। ঠিক আছে, প্রথম দাগের নিচে লিখলাম প্রথম উৎপাদক x - 1, দ্বিতীয় উৎপাদকের জায়গা ফাঁকা। দ্বিতীয় দাগের নিচে লিখলাম দ্বিতীয় উৎপাদক, প্রথম উৎপাদকের জায়গা ফাঁকা। ঠিক আছে, কাজ শেষ। ওকে, এবার প্রথম দাগের নিচে লিখছেন কত বলেন? প্রথম দাগের নিচে লিখছেন x - 1। মনে মনে এইটাকে 0 ধরেন, তাইলে x এর ভ্যালু কত পাবেন ভাইয়া? 1 পাবেন না? x - 1 ইকুয়াল টু 0, তাইলে x এর ভ্যালু কত? 1। x এর ভ্যালু 1 উপরে বসাই দেন, তাহলে 5 × 5 - 7। নিচেও বসাই দেন, নিচে 1 - 2। ঠিক আছে, উপরে কত আসবে? পরেরটার জন্য, মানে পরেরটার জন্য আর কি, পরেরটার জন্য নিচে লিখছেন কত ভাইয়া? নিচে লিখছেন হচ্ছে x - 2, নিচে লিখছেন x - 2। x - 2 ইকুয়াল টু 0 ধরেন, x - 2 ইকুয়াল টু 0 ধরলে x এর ভ্যালু কত? 2। তাহলে উপরে x এর ভ্যালু 2 বসান, 5 × 2 = 10 - 7। নিচে বসাবেন হচ্ছে ভাইয়া 2 - 1। কাজ শেষ। এবার দেখেন উপরে কত আসতেছে, দেখেন 5 এর থেকে 7 বাদ গেলে কত হয়? 5 এর থেকে 7 বাদ গেলে -2। নিচে 1 এর থেকে 2 বাদ গেলে -1, সাথে আছে একটা x - 1 প্লাস। পরেরটাতে কি হবে দেখেন, 10 এর থেকে 7 বাদ গেলে, কত থাকে? 10 এর থেকে 7 বাদ গেলে 3। নিচে 2 এর থেকে 1 বাদ গেলে তো একই থাকে, নিচে থাকবে x - 2। ঠিক আছে, তাইলে এবার একটু চেক করে বলেন যে আপনার কাছে ঘটনা কি ঘটে। আপনার কাছে ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে উপরের -1 আর নিচের -1 ক্যান্সেল আউট হয়ে যাবে। উপরের -1 আর নিচের -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে জিনিসটা দেখতে এরকম আসবে। ঠিক আছে, জিনিসটা দেখতে আসবে হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, এবার একটু চেক করে দেখেন যে আপনার ঘটনা কি ঘটে। ঘটনা যেটা ঘটবে যে আপনার কাছে জানতে চাইছিল a আর b এর মান, তাই না? উপরে যেখানে a থাকার কথা, a এর জায়গায় আছে হচ্ছে ভাইয়া কত? যেখানে a থাকার কথা a এর জায়গায় আছে হচ্ছে 2, b এর জায়গায় আছে হচ্ছে 3। এমসিকিউতে আসলে এই অঙ্ক করতে পোলাপান যেখানে পুরা আংশিক ভগ্নাংশ, পুরাটা রিগোরাস এই প্রসেসে সলভ করে এরকম পুরা 1 পেজ ধরে অঙ্ক করে তারপরে a আর b এর মান বলবে, আপনি যেহেতু আমার স্টুডেন্ট, আপনার এই কাজ করারই দরকার নাই, আপনি জাস্ট শর্টকাটে করে ফেলাবেন। ঠিক আছে, এই প্রসেসটা কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবেন অনেক জায়গায় স্কুলগুলোতে এই জিনিস এমসিকিউতে আসেই, বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় এই জিনিস এমসিকিউতে আসেই। আমরা এটার পাশে সাল লিখি নাই, কারণ সাল লিখলে অনেকগুলো সাল লেখা লাগবে, সিমিলার প্রবলেম অনেক জায়গায় আসছে। ঠিক আছে, আপনি একটা প্রবলেম পারলে বাকিগুলো অটোমেটিক্যালি পারবেন। ঠিক আছে, ওকে। এবার আসেন পরের কেস 2। কেস 2 এ যেটা হইছে, এরকম একটা ভগ্নাংশ আপনার কাছে দেওয়া আছে। ঠিক আছে,
এইবার ভাইয়া ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন। ভগ্নাংশটা এবারে কি? ভগ্নাংশটা এবারে হচ্ছে অপ্রকৃত। ভগ্নাংশটা এবারে হচ্ছে অপ্রকৃত, ইমপ্রপার। হরে একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। দ্য ডিনোমিনেটর কন্টেন্স ফ্যাক্টরস দ্যাট আর লিনিয়ার ইন এক্স। একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। অপ্রকৃত কেমনে বুঝলেন ভাইয়া? দেখেন উপরের পাওয়ার আর নিচের পাওয়ার সেম হয়ে গেছে। উপরের আর নিচের পাওয়ার যদি সেম হয়, উপরের আর নিচের পাওয়ার যদি ভাইয়া সেম হয়, তাইলে সেই ক্ষেত্রে যেই কাজটা করা লাগবে সেই ক্ষেত্রে ভগ্নাংশটাকে আমরা বলবো অপ্রকৃত। উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড় হইলেও সেটাকে কি বলবো? অপ্রকৃত। ঠিক আছে, উপরের আর নিচের পাওয়ার সেম অথবা উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তাইলেও সেটার কি বলবো? সরি, উপরের পাওয়ার বড় নিচের পাওয়ার ছোট, সেটারও কি বলবো? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ একঘাত বিশিষ্ট উৎপাদক, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। ঠিক আছে, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। এই টাইপের কেসগুলাতে আসলে শর্টকাটে করার কোনো ওয়ে নাই। আপনার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসেই সলভ করা লাগবে। তো প্রথম প্রসেসটা মানে প্রথম অঙ্কটা আমরা একটু করে দিই। এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সো আপনার কাজ তো সেম, আপনার কাজ সেম। লেখেন ধরি। ধরি ধরি লেখা যে ভগ্নাংশটা দেওয়া ছিল আগেরটার মতোই, সেটা লেখা ফেলাবেন x-1, x-2, x-3। উপরে আছে হচ্ছে x³ ইকুইভ্যালেন্ট দিয়ে প্রথমে লেখেন। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে উপরের আর নিচের পাওয়ার সেম হয়ে গেছে না ভাইয়া? উপরেও আছে x³, নিচেও কিন্তু x³। ঠিক আছে, উপরেও x³ নিচেও x³। উপরের আর নিচের পাওয়ার যদি সেম থাকে, উপরের আর নিচের পাওয়ার যদি সেম থাকে, আপনার কাজ যেটা, উপরের x³ এর সহগ কত আছে? 1 না? উপরের x³ এর সহগ হচ্ছে 1। নিচের x³ যদি আপনি গুণ করেন, দেখেন নিচের টার্মগুলোকে যদি আপনি গুণ করতেন, x x x গুণ করলে তো x³ আসতো, তাই না? 3টা x গুণ করলে x³ আসতো, সেই x³ এর সহগ কত? 1 আসতো না? x³ এর সহগ আসতো হচ্ছে 1। আপনার কাজ হচ্ছে এই দুইটা x³ এর সহগের অনুপাতটা যোগ আকারে লেখা। দুইটা x³ এর সহগের অনুপাতটা কি আকারে লিখবো? যোগ আকারে। দুইটা x³ এর সহগের অনুপাতটা কি আকারে লিখবো? যোগ আকারে লিখবো। এরপরে বাদবাকি প্রসিডিউর সেম। কি করছিলেন? a ডিভাইডেড বাই এত, b ডিভাইডেড বাই এত, c ডিভাইডেড বাই এত লেখা হলেন a ডিভাইডেড বাই x-1 প্লাস b ডিভাইডেড বাই x-2 প্লাস c ডিভাইডেড বাই x-3। ঠিক আছে, নিচের টার্ম দিয়ে উপরের সবগুলাকে গুণ করেন। নিচের টার্ম দিয়ে যদি উপরের সবগুলা টার্মকে গুণ করেন, তাহলে x³ ইকুয়াল টু 1 এর সাথে দেখেন এই পুরা টার্ম যায় গুণ হবে। 1 এর সাথে এই পুরা টার্ম যায় গুণ হইলে এই পুরাটাই থাকবে, প্লাস a এর সাথে গুণ হইলে থাকবে হচ্ছে x-2 ইন্টু x-3 প্লাস b এর সাথে গুণ হইলে থাকবে হচ্ছে x-1 ইন্টু x-3 প্লাস c এর সাথে গুণ হইলে x-1 ইন্টু x-2। ঠিক আছে, ওকে, ভালো কথা। এইবার দেখেন ভাইয়া প্রসিডিওর আগের মতোই। এবার আপনি কি করবেন? এই যে দেখেন x=1 বসায় দেন, এইটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাইখা দেন, এইটাকে দিয়ে দেন 1 নাম্বার ইকুয়েশন। দেখেন 1 নং এর উভয় পক্ষে x=1 বসিয়ে, x=1 যদি 1 বসান তাহলে 1³ ইকুয়াল টু, দেখেন x এর ভ্যালু 1 বসাইলে ভাইয়া, x এর ভ্যালু 1 বসাইলে এই পুরা টার্ম 0 হয়ে যাবে, এই পুরা টার্ম 0 হয়ে যাবে, এই পুরা টার্ম 0 হয়ে যাবে। ঠিক আছে, তো 0 যোগ আকারে থাকা যেই কথা, না থাকা একই কথা, 0 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তার মানে a ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3। সো এইটা যদি ক্যালকুলেশন করেন তাহলে 1 ইকুয়াল টু, এই পাশে কত থাকবে? 1 এর থেকে 2 বাদ গেলে, 1 এর থেকে 2 বাদ গেলে হচ্ছে -1, 1 এর থেকে 3 বাদ গেলে -2, -1 আর -2 গুণ করলে 2a। তার মানে ভাইয়া a এর মান পাবেন হচ্ছে হাফ, a ইকুয়াল টু হচ্ছে হাফ। ঠিক আছে, a এর মান পেয়ে গেছি কত? a এর মান পেয়ে গেছি হচ্ছে হাফ। সিমিলারলি 1 নং এর উভয় পক্ষে x=2 বসাই দেন। 1 নং এর উভয় পক্ষে x=2 বসিয়ে
এক্স ইকুয়াল টু 2 বসিয়ে, তাইলে কি পাবেন? তাইলে পাবেন হচ্ছে 2 কিউব ইকুয়াল টু, প্রথম টার্ম পুরাটা 0, তারপরেরটাও হচ্ছে 0 হয়ে যায়, তারপরে এইটাও 0 হয়ে যায়, তার মানে আপনার কাছে থাকবে হচ্ছে বি ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3। ভালো কথা। তাহলে 2 এর কিউব করলে হচ্ছে 8 ইকুয়াল টু 2 এর থেকে 1 বাদ গেলে 1, 2 এর থেকে 3 বাদ গেলে মাইনাস 1, 2 এর থেকে 1 বাদ গেলে 1, 3 বাদ গেলে মাইনাস 1, তো মাইনাস বি থাকবে। তার মানে বি এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া কত? বি এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 8। বি এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 8। ঠিক আছে। সিমিলারলি 1 নং এর উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 3 বসায় দেন। 1 নং এর উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 3 বসিয়ে, 3 এর কিউব ইকুয়াল টু, প্রথম টার্ম পুরাটা 0, এটা 0, এটা 0, তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে সি ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2। 3 এর কিউব করলে কত হয় ভাইয়া? 27 ইকুয়াল টু 3 এর থেকে 1 বাদ গেলে 2, 3 এর থেকে 2 বাদ গেলে, তার মানে এই পাশে থাকবে হচ্ছে 2c। 2 আর ওই সাইডে থাকে হচ্ছে 1, তো এখান থেকে সি এর ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া 27/2। ঠিক আছে, সি এর ভ্যালু আসবে হচ্ছে 27/2। তো এই মানটুকু জাস্ট আপনি বসাই দিলেই হয় না ভাইয়া, এই মানটুকু জাস্ট বসাই দিলেই তো হইতেছে, তাই না? এই মানটুকু জাস্ট বসাই দিলেই হইতেছে, তাহলে মান বসাই দেন। সুতরাং এইটা ইকুয়াল টু এইটা, এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করেন তাহলে ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস দিয়ে কত কত থাকবে? 1 প্লাস দিয়ে থাকবে হচ্ছে এই জিনিসপাতিগুলো, 1 প্লাস দিয়ে থাকবে হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, ভ্যালু বসান, এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ভ্যালুগুলো বসাই দিব। এ মানে কত? এ মানে হচ্ছে ভাইয়া হাফ, এ মানে হচ্ছে হাফ, বি মানে হচ্ছে কত? বি মানে হচ্ছে -8, সি মানে হচ্ছে 27/2। ঠিক আছে, এখন চাইলে এই জিনিসটাকে একটু সাজায় গুছায় লিখতে পারেন। এই জিনিসটাকে একটু সাজায় গুছায় কেমনে লিখবো? সুন্দর মতো, এই যে দেখেন উপরের যে হাফ আছে আর এখানের যে 27/2 আছে, একটু চেক করে দেখেন, এই যে হাফের যে 2টা আছে সেটা এসে নিচেরটার সাথে গুণ হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বানায় ফেলাবে, আর 27/2 এর যে 2টা আছে সেই 2টা আইসা কার সাথে গুণ হবে? সেই 2টা আইসা গুণ হবে x-3 এর সাথে। 27/2 এর যে 2 আছে সেটা আইসা গুণ হবে হচ্ছে x-3 এর সাথে, তার মানে 2 ইন্টু x-3। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। ওকে, পারবো তাইলে? এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, ডান। তো দেখেন এইটাও কিন্তু আপনি চাইলে শর্টকাটে করতে পারতেন ভাইয়া, এটাও শর্টকাটে করতে পারতেন। কেমনে ভাই? এতক্ষণ এত বড় অঙ্ক করার পরে আপনি বলেন শর্টকাটে করতে পারতেন। এটা শর্টকাটে করতে পারতেন হচ্ছে এমনে যে আপনি ওয়ানটাকে আলাদাভাবে লেখার পরে, ওয়ান আলাদাভাবে লেখার পরে বাকি অংশটুকু কি আংশিক প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে না? বাকি অংশটুকু প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। সো এর জন্য আপনি যেই কাজটা করতে পারতেন, বাকিটুকু আগে শর্টকাটে করে ফেলাইতে পারতেন, মানে 1 প্লাস দিয়ে বাকিটুকু আগে শর্টকাটে করতে পারবেন। 1 প্লাস দিয়ে বাকিটুকু আগে শর্টকাট অনুযায়ী করতে পারবেন। ওকে, আচ্ছা এখন দেখেন, যদি আপনার কাছে এরকম কোন একটা ভগ্নাংশ থাকে, এরকম কোন একটা ভগ্নাংশ থাকে যে 2x³ ডিভাইডেড বাই এত, তাহলে এইটার জন্য কি করবো ভাই? এটার জন্য প্রথম পার্টটুকু আমি করে দিতেছি, প্রথম পার্টটুকু আমি জাস্ট করে দিতেছি, এর পরেরটুকু নিজেরা করবেন। ধরি ধরি যেই ভগ্নাংশটা লেখা আছে সেটা লেখা ফেলাবো। ভগ্নাংশ কত লেখা আছে? 2x³ ডিভাইডেড বাই x-1, x-2, x-3, উপরে আছে হচ্ছে 2x³। এদের দুইজনের সহগের অনুপাত কত ভাইয়া? সহগের অনুপাত হচ্ছে 2, সহগের অনুপাত হচ্ছে 2, প্লাস দিয়ে a ডিভাইডেড বাই প্রথমটা, b ডিভাইডেড বাই দ্বিতীয়টা, c ডিভাইডেড বাই তৃতীয়টা, তার মানে a ডিভাইডেড বাই x-1 প্লাস b ডিভাইডেড বাই x-2 প্লাস c ডিভাইডেড বাই x-3, বাকিটুকু অ্যাজ ইট ইজ। ঠিক আছে, বাকিটুকু আগেরটার মতো। কাজ হচ্ছে ভাইয়া সহগের অনুপাত দুইটাকে আলাদা করে লেখা ফেলানো, সহগের অনুপাত দুইটাকে আলাদা করে লেখা ফেলানো। ঠিক আছে, যেমন ধরেন পরেরটাতে ভাইয়া কি হয়েছে? পরেরটাতে কিন্তু উপরের পাওয়ারই ছোট,
পরেরটাতে উপরের পাওয়ারই ছোট, উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, এটা একেবারে পিওর অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, এটা হচ্ছে একেবারে পিওর অপ্রকৃত ভগ্নাংশ। সো এইটাকে কেমনে ক্যালকুলেশন করব বলেন, এইটাকে কেমনে ক্যালকুলেশন করব? ঠিক আছে, এটা তো ভাই একেবারে হুবহু আগেরটার মতোই, তাই না? হুবহু আগেরটার মতোই। এইটা আলাদাভাবে কি করে দেওয়ার দরকার আছে? দেখেন তো, এটা কি দেখে আপনারা ভয় পেয়ে যাইতে পারেন যে ভাই এটা তো হচ্ছে অপ্রকৃত আকারে আছে, এটা কি আসলে অপ্রকৃত আকারে আছে? বলেন তো, এটা কি আসলে অপ্রকৃত আকারে আছে? উপরের পাওয়ার কিন্তু ছোট, নিচের পাওয়ার হচ্ছে ভাইয়া বড়। উপরের পাওয়ার ছোট, নিচের পাওয়ার হচ্ছে বড়। তাইলে এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ করার জন্য, এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ করার জন্য আমরা কি কেস 2 হিসেবে করব নাকি কেস 1 হিসেবে? বলেন, কি হিসেবে করব? কেস 1 হিসেবে। ঠিক আছে, এই স্লাইডটাই আমি এখান থেকে সরাই ফেলাই, নাহলে এটা হচ্ছে একটু ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আসেন কেস 3। কেস 3 অপ্রকৃত অথবা প্রকৃত, দুই ফরম্যাটেই থাকতে পারে, প্রকৃতও হইতে পারে অপ্রকৃতও হইতে পারে। ঠিক আছে, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, হরে দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। হরে দ্বিঘাত উৎপাদক থাকতে পারে, ত্রিঘাত উৎপাদক থাকতে পারে, চতুর্ঘাত উৎপাদক থাকতে পারে, যা মন চায় থাকুক। কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি, কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। এই কেস কয়েকটা যদি ফলো করে বা এই কয়েকটা প্যাটার্ন যদি ফলো করে, তাইলে আমরা বলবো যে এটা কেস 3 এর আন্ডারে আছে। ঠিক আছে, এটা কেস 3 এর আন্ডারে আছে। তাইলে এবার আসেন আমরা হচ্ছে এইটা একটু সলভ করে ফেলাই, এটার একটা প্রবলেম আমরা একটু সলভ করি, তাইলেই হচ্ছে বুঝবো। দেখেন, যখন ভাইয়া হরে ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার থাকবে, ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, পাওয়ার 4 থাকতে পারে, মানে উৎপাদকের পাওয়ার কিছু একটা আছে, উৎপাদকের পাওয়ার কিছু একটা আছে। তাইলে এই টাইপের কেসগুলোতে আমাদের যেই কাজটা করতে হয়, ধরি কেস সিম্পল, আগেরটার মতোই ধরি, নিচে আছে x+1 ইন্টু x² + 4, উৎপাদকের পাওয়ার দ্বিঘাত। উপরে আছে হচ্ছে x² - 4x - 7 ইকুইভ্যালেন্ট। এটা ইকুইভ্যালেন্ট লিখবো হচ্ছে a ডিভাইডেড বাই x+1 প্লাস a ডিভাইডেড বাই x+1 প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x² + 4। ঠিক আছে, দেখেন, যখন আপনি দেখবেন যে নিচের উৎপাদকের পাওয়ার 2 আছে, নিচের উৎপাদকের পাওয়ার 2 আছে বা নিচের উৎপাদকের পাওয়ার 3 আছে, পাওয়ার যত থাকবে তার চেয়ে এক কম থেকে উপরে শুরু হবে। পাওয়ার ছিল 2, উপরে শুরু হয়েছে x থেকে। যদি এরকম হইতো, ধরেন কথার কথা, নিচে x³ + 4 আছে, তাহলে উপরে লিখতাম ভাই bx² প্লাস cx প্লাস d। ঠিক আছে, কথার কথা বললাম, নিচে যদি x⁴ থাকতো তাহলে উপরে কি লিখতাম? উপরে লিখতাম bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e। বাট এত বড় পাওয়ার পর্যন্ত আপনাদের দেয় না, আপনাদের ইউজুয়ালি পাওয়ার 2 পর্যন্তই দেয়, ইউজুয়ালি পাওয়ার 2 পর্যন্তই দেয়। বাট এটা দেখা রাখেন, যদি ভাইয়া পাওয়ার বড় থাকে তাইলেও যেন করে দিয়ে আসতে পারি, তখন আবার বললেন না যে ভাই ক্লাসে করায়নি। ঠিক আছে, ভাই সবগুলোই ক্লাসে করাইছে, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। পরীক্ষার হলে আপনার সামনে একেবারে রেডি করে দেওয়া থাকবে না, কেস লেখা থাকবে না, আপনার দেখা দেখা বুঝতে হবে যে কোনটা কোন কেসে আছে, দেখা বুঝতে হবে কোনটা কোন কেসে আছে। ঠিক আছে, তাহলে এইবার আমাদের কাজ কি ছিল? এবার আমাদের কাজ ছিল হচ্ছে নিচের পার্টটা দিয়ে উপরের দুই পার্ট গুণ করে ফেলানো। তাহলে x² নিচের পার্টটা দিয়ে যদি আমি উপরের দুইটাকে গুণ করে ফেলাই, তাহলে উপরে এইখানে যা ছিল তাই থাকবে, x² - 4x - 7 ইকুয়াল টু a ইন্টু x² + 4 প্লাস bx প্লাস c ইন্টু bx প্লাস c ইন্টু x+1। ঠিক আছে, এইটাকে দিয়ে রাখেন 1 নাম্বার ইকুয়েশন, এইটাকে দিয়ে রাখেন 1 নাম্বার ইকুয়েশন। বাম পাশ আর ডান পাশ গুণ করে ফেলান, মানে ডান পাশ গুণ করে ফেলান, বাম পাশে যা ছিল তাই থাকলো, ডান পাশ যদি গুণ করি তাহলে ax² প্লাস 4a, এই পাশে যদি ব্র্যাকেট ওপেন করি তাহলে bx² প্লাস bx প্লাস cx প্লাস c। বাম পাশ যা আছে তাই রাইখা দেন, ডান পাশ থেকে x² কমন নেন, x² কমন নিয়ে সাজায় গুছায় লেখেন a প্লাস b প্লাস x কমন নিয়ে লিখলে b প্লাস c
ধ্রুবপদ একসাথে লিখলে 4a + c, এটাকে দিয়ে দেন 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন দেখেন আমরা 1 নাম্বার ইকুয়েশনে x এর ভ্যালু যদি ভাইয়া -1 বসাই, x এর ভ্যালু যদি -1 বসাই, তাইলে কিন্তু একটা পার্ট 0 হয়ে যায়। দেখেন x এর ভ্যালু -1 বসাইলে এই পার্টটুকু 0 হয়ে যায়, এই পার্টটুকু 0 হয়ে যায়। আমি কিন্তু a এর ভ্যালু সুন্দর মতো বাইর করে ফেলাইতে পারি, তাই না? তাহলে আসেন আগে a এর মান বাইর করি, বাদ বাকি চিন্তা পরেরটা পরে। 1 নং এর উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে x = -1 বসিয়ে, x এর ভ্যালু -1 বসাইলে কি হবে? -1 এর স্কয়ার -4 × -1, তারপরে থাকবে হচ্ছে একটা -7 = a × -1 এর স্কয়ার +4। ঠিক আছে, তাহলে বাম পাশ কত আসে দেখেন তো? -1 এর স্কয়ার করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 + 4 -7 = -1 এর স্কয়ার করলে 1, 1 + 4 করলে 5, তার মানে 5a। তাইলে আপনার কাছে যেটা থাকবে 4 আর 1 এ 5, 5 এর থেকে 7 বাদ গেলে -2, -2 = 5a। তার মানে a = আসবে হচ্ছে ভাইয়া কত? a = আসবে -2/5, a = আসবে -2/5। ঠিক আছে, a = আসলে হচ্ছে -2/5, a এর মান পেয়ে গেছেন। ওকে, এবার দেখেন ভাইয়া x এর আর এমন কোনো মান নাই যেটা বসাইলে আপনি হচ্ছে 0 বানাইতে পারবেন। x এর আর এমন কোনো মান নাই। ওই যে আরেকটা উৎপাদক কত আছে? আরেকটা উৎপাদক আছে হচ্ছে x² + 4। x² + 4 = যদি 0 লেখেন, x এর ভ্যালু আসবে +-2। +-2 এর স্কয়ার করলে তো আলটিমেটলি +4ই হয়ে যাবে। +4 + 4 আলটিমেটলি 8 বানায় ফেলাবে। ঠিক আছে, 0 বানানোর আর কোনো ওয়ে নাই। তাহলে 0 বানানোর যখন কোনো ওয়ে থাকে না, তখন আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। তখন যেই কাজটা করি সেটারে আমরা বলি হচ্ছে সহগ সমীকৃত করা। দেখেন বাম পাশেও কি ভাইয়া, বাম পাশেও কি x এর একটা দ্বিঘাত রাশি আছে, ডান পাশেও x এর একটা দ্বিঘাত রাশি আছে। দুইটা যেহেতু সমান, তাহলে বাম পাশে সহগ যা থাকবে ডান পাশেরও সহগ সেম থাকবে। তাহলে আসেন আমরা একটা কাজ করি, সহগ সমীকৃত করি। ঠিক আছে, সহগ সমীকৃত করি। কার কার সহগ সমীকৃত করব? x² এর সহগ সমীকৃত করেন। লেখেন 2 নং এর উভয় পক্ষে, 2 নং এর উভয় পক্ষে x² এর সহগ সমীকৃত করে পাই, x² এর সহগ সমীকৃত করে পাই। x² এর সহগ যদি সমীকৃত করি তাহলে কি আসবে দেখেন তো? বাম পাশে x² এর সহগ হচ্ছে ভাইয়া 1, ডান পাশে x² এর সহগ হচ্ছে a + b। তার মানে b = আসবে হচ্ছে 1 - a, b = আসবে 1 - a। এর ভ্যালু কত ভাইয়া? এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে -2/5, তাহলে মাইনাসে মাইনাসে বানায় ফেলাবে +2/5। তার মানে b = পাবেন হচ্ছে 5 আর 2 এ 7, তার মানে 7/5। ঠিক আছে, b এর ভ্যালু পাবেন হচ্ছে 7/5, b এর ভ্যালু পেয়ে গেছে। ওকে, সিমিলারলি 2 নং এর উভয় পক্ষে ধ্রুবপদ সমীকৃত করেন, অথবা হচ্ছে x এর সহগ সমীকৃত করেন। আপনার তো c এর মান হইলেই হইছে, তাই না? c এর মান হইলেই তো হইছে। তাইলে উভয় পক্ষে x এর সহগ সমীকৃত করে দেন। উভয় পক্ষে x এর সহগ, উভয় পক্ষে যদি x এর সহগ সমীকৃত করেন, এই পাশে x এর সহগ কত? -4। বাম পাশে x এর সহগ হচ্ছে -4, ডান পাশে x এর সহগ কত? ডান পাশে x এর সহগ হচ্ছে b + c। ঠিক আছে, তার মানে c = কত আসবে? c = আসবে হচ্ছে -4 - b, -4 - b। তার মানে -4 - 7/5। তাইলে ভাইয়া c এর ভ্যালু কত আসতেছে? c এর ভ্যালু আসতেছে হচ্ছে 4 × 5 = 20, 27, -27/5, -27/5। এটা হচ্ছে c এর ভ্যালু। ঠিক আছে, এইটা হচ্ছে c এর ভ্যালু। ওকে, ভালো কথা। এইবার দেখেন তো a b আর c এর ভ্যালুগুলা জাস্ট বসাই দিলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে না? a b আর c এর ভ্যালুগুলা জাস্ট বসাই দিলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। ওই বসানোটুকু নিজেরা বসাই নিয়েন। ঠিক আছে, বসানোটুকু নিজেরা বসাই নিয়েন, বসানোটুকু আমি আর বসাই দিচ্ছি না। ওকে, ওকে, লাস্ট দুইটা কেস, সেটা হচ্ছে কেস 4।
কেস 4 হচ্ছে প্রকৃত অথবা অপ্রকৃত দুইটা ভগ্নাংশই থাকতে পারে, প্রপার অথবা ইমপ্রপার দুইটাই থাকতে পারে। এবার ভাইয়া যেটা হবে, হরে একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। হরে একঘাত বিশিষ্ট উৎপাদকই থাকবে। দেখেন যেই উৎপাদকগুলো আছে, উৎপাদকগুলোর পাওয়ার 1 আছে, 2x + 1, x এর পাওয়ার কত 1, x + 3, x এর পাওয়ার কত 1। উৎপাদকগুলোর পাওয়ার 1 আছে, কিন্তু পুনরাবৃত্তি আছে। এই যে কয়েকটি উৎপাদকের পুনরাবৃত্তি মানে কি ভাইয়া? x + 3 এর হোল স্কয়ার, এই কথাটার মানে কি? x + 3 দুইবার গুণাকারে আছে না? x + 3 এর হোল স্কয়ার, এই কথাটার মানে হচ্ছে x + 3 দুইবার গুণাকারে আছে। ঠিক আছে, x + 3 দুইবার গুণাকারে আছে। তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই টাইপের ভগ্নাংশগুলোকে যখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, এই টাইপের ভগ্নাংশগুলোকে যখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, আমি খালি ধরার লাইনটা লিখে দিতেছি। এখন ধরি, বাকিটুকু নিজেরা করে নেবেন। ঠিক আছে, বাকিটুকু নিজেরা করে নেবেন, বাকি ক্যালকুলেশনটুকু নিজেরা করে নিয়েন। বাকি ক্যালকুলেশনটুকু সোজা। নিচে আছে হচ্ছে 2x + 1, উপরে আছে হচ্ছে x + 3 হোল স্কয়ার, উপরে আছে হচ্ছে x স্কয়ার। ইকুইভ্যালেন্ট দিয়ে দেখেন লিখবো কেমনে? a ডিভাইডেড বাই 2x + 1 প্লাস b ডিভাইডেড বাই x + 3 প্লাস c ডিভাইডেড বাই x + 3 হোল স্কয়ার। ঠিক আছে, দেখেন যার পুনরাবৃত্তি থাকবে, কথাটা ভালো মতো শুনেন, যার পুনরাবৃত্তি থাকবে তার পাওয়ার 1 থেকে নিয়ে শুরু করব। যার পুনরাবৃত্তি থাকবে তার পাওয়ার কত থেকে নিয়ে শুরু করব? তার পাওয়ার 1 থেকে নিয়ে শুরু করব। ঠিক আছে, 1 থেকে নিয়ে শুরু করব, হাইয়েস্ট পাওয়ার পর্যন্ত যাইতে থাকবো। যার পুনরাবৃত্তি থাকবে তার পাওয়ার 1 থেকে নেওয়া শুরু করব, হাইয়েস্ট পাওয়ার পর্যন্ত যাইতে থাকবো। ঠিক আছে, যেমন দেখেন যদি ভাইয়া কোনো কারণে এখানে x + 3 এর হোল স্কয়ার না থাকা, ধরেন x + 3 এর হোল কিউব থাকলো, x + 3 এর হোল কিউব বা x + 3 এর হোল টু দি পাওয়ার 4 যাই থাকুক না কেন, তো আপনি তখন শুরু করবেন b ডিভাইডেড বাই x + 3, তারপরেরটা লিখবেন c ডিভাইডেড বাই x + 3 হোল স্কয়ার, তারপরেরটা লিখবেন d ডিভাইডেড বাই x + 3 হোল কিউব। ঠিক আছে, পাওয়ার যত থেকে মানে পাওয়ার সর্বোচ্চ যত পর্যন্ত থাকবে আপনি 1 থেকে শুরু করবেন, 1 থেকে শুরু করতে করতে ওই পর্যন্ত যায় থামবেন। যদি এখানে হোল টু দি পাওয়ার 100 থাকতো কোনো সমস্যা নেই, আপনি 1 থেকে শুরু করেন, 1 তারপর স্কয়ার, তারপর কিউব, তারপর পাওয়ার 4, তারপর পাওয়ার 5, তারপর পাওয়ার 6, এরকম করতে করতে 100 পর্যন্ত লিখতে থাকেন। ঠিক আছে, প্রসিডিওর সেম। এবার তাইলে কি করবেন বলেন তো? এবার কি করবেন? এবার হচ্ছে ভাইয়া আপনার কাজ যেটা সেটা হচ্ছে নিচের পার্টটুকু দিয়ে ওই পাশ পুরাটা গুণ করে দেওয়া, সহগ সমীকৃত করেন অথবা হচ্ছে মান বসায় বের করেন, যে কোনো একটা করলেই হইছে। আপনি হচ্ছে এখান থেকে a b আর c এর ভ্যালু বের করবেন, জাস্ট a b আর c এর ভ্যালু বের করবেন। ঠিক আছে, a b আর c এর ভ্যালু বের করবেন। এবার আসেন, এবার ভাইয়া ঘটনাটা আরেকটু ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস না, আসলে জিনিসটা সিম্পল, আগেরটার মতোই। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হরে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান, কয়েকটি উৎপাদকের পুনরাবৃত্তি। মানে এই কেসটা হচ্ছে 5 নাম্বার কেসটা হচ্ছে ভাইয়া 3 আর 4 এর কম্বিনেশন। 3 নম্বরে কি ছিল দেখেন, 3 নম্বরে কিন্তু দ্বিঘাত অথবা ত্রিঘাত উৎপাদক থাকতে পারতো। 3 নাম্বার কেসে দ্বিঘাত অথবা ত্রিঘাত উৎপাদক থাকতে পারতো। 4 নাম্বার কেসে আইসা যেটা হবে, 4 নাম্বার কেসে আইসা পাওয়ার একঘাতই থাকবে, লিনিয়ার উৎপাদক, বাট পুনরাবৃত্তি থাকবে, রিপিটেশন থাকবে। 5 নাম্বার কেসে হিসেবে ভাই দুইটা একসাথে করতেছে, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাতও থাকতে পারে, পুনরাবৃত্তিও থাকতে পারে। কোনো সমস্যা নাই, আপনি দুইটারে একসাথে কম্বাইন করে দেন, কোনো সমস্যা নাই ভাই, দুইটারে একসাথে কম্বাইন করে দেন। কেমনে দেখেন, ধরি এই যে ভগ্নাংশ যেটা দেওয়া ছিল 1 ডিভাইডেড বাই x ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, প্রথমটা তো ভাইয়া একঘাতী উৎপাদক, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। দ্বিতীয়টা হচ্ছে দ্বিঘাতী উৎপাদক, সেটার আবার পুনরাবৃত্তিও আছে। তাহলে প্রথমটাকে লেখা ফেলাবো 1/x, মানে a/x আর কি। প্রথমটাকে লেখা ফেলাবো হচ্ছে a/x প্লাস, পরেরটাকে লিখবো হচ্ছে bx প্লাস c, নিচে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস, পরেরটাকে লিখবো dx প্লাস e, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। শেষ। ঠিক আছে, কাহিনী বুঝাইতে পারছি? দুইটারে একসাথে করছি, 3 নাম্বার আর 4 নাম্বার কেস একসাথে করছি। কেমনে?
ওই যে দেখেন যদি ভাইয়া নিচে পাওয়ার 2 অথবা 3 থাকতো তাহলে আমাদের লেখার সিস্টেম কি ছিল, উপরে লিখবো bx প্লাস c, নিচে লিখবো x স্কোয়ার প্লাস 1, তাই না? এখন যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 এর আবার রিপিটেশন হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 এর পুনরাবৃত্তি আছে, হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার লেখা লাগবে। এখানে তো সি পর্যন্ত লেখা ফেলাইছি, তাহলে উপরে কত লিখবো, ডিএক্স প্লাস সি। এরপরের প্রসিডিওর তো সিম্পল, এরপরের প্রসিডিওর তো একেবারে হুবহু আগের মতো, ঠিক আছে? এখন আসেন, যখন ভাইয়া সৃজনশীলগুলো আসে, সৃজনশীল প্রশ্নগুলাতে ইউজুয়ালি যেই কাজ করে সেটা হচ্ছে যে আপনার কাছে নিচে কোনো একটা রাশি দেওয়া থাকে, নিচে কোনো একটা রাশি দেওয়া থাকে, ধরেন যে এই রাশিটাই গুণ করলে যা আসবে সেই জিনিসটা আপনার কাছে নিচে লেখা আছে, ঠিক আছে? ধরেন আপনারা বললো যে কিউ অফ এক্স ইকুয়াল টু এই তিনটারে গুণ করলে যা আসে কিছু একটা আসবে, তাহলে কিউ অফ এক্স ইকুয়াল টু এই তিনটার গুণফল কিছু একটা, ঠিক আছে? এই তিনটার গুণফল এরকম কিছু একটা দেওয়া আছে আপনার কাছে, ঠিক আছে? কিউ অফ এক্স ইকুয়াল টু এই তিনটার গুণফল কিছু একটা দেওয়া আছে। আপনাকে বলবে যে 2x³ ডিভাইডেড বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। 2x³ ডিভাইডেড বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। কেস সিম্পল না? আপনি কিউ অফ এক্স কে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন, উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে তারপর হচ্ছে আংশিক ভগ্নাংশ করে ফেলাবেন, এই যে এটা যেমন করছেন, ঠিক আছে? কিউ অফ এক্স কে আগে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর হচ্ছে আংশিক ভগ্নাংশ করে ফেলাবেন, ঠিক আছে? একেবারে হুবহু সিম্পল কেস। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ সহ পুরা বীজগাণিতিক রাশি। আপনাদের কিন্তু এখানে সব কিছু পড়াই দেওয়া হয়েছে, একেবারে যা কিছু যাবতীয় যা কিছু দরকার সব কিছু এখানে পড়াই দেওয়া হয়েছে। আপনি যদি এই একটা ক্লাস করেন প্রপারলি, করলে ইনশাল্লাহ এখান থেকে সবকিছু কমন পেয়ে যাবেন। জাস্ট প্র্যাকটিসটুকু নিজের করতে হবে, এইটুকু করলেই মোর দেন এনাফ ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। এন্ড এই ক্লাসটা অবশ্যই সবার সাথে একটু শেয়ার করে দিন, যেন হচ্ছে সবাই এই চ্যাপ্টারের একটা সলিড প্রিপারেশন নিতে পারে। এই চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি 12 থেকে 14 মার্ক আসবে, তো এমসিকিউ সহ শর্ট কোশ্চেন থাকলে আরো বেশি মার্কও আসতে পারে। তো এর জন্য একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করলে কিন্তু আমার জন্য সুবিধা, ঠিক আছে? আমার জন্য সুবিধা যে এক চ্যাপ্টার থেকে মোটামুটি একটা বড় অংশ কমন ফালাইতে পারতেছে। ওকে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।